ইতিহাস গড়ল পশ্চিমবঙ্গ। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজেয় দুর্গে ফাটল ধরিয়ে বাংলার মসনদে এখন বিজেপি। ২৯৪ আসনের লড়াইয়ে ২০০-র বেশি আসন নিয়ে কার্যত ক্লিন সুইপ। কিন্তু এই পরিবর্তনের নেপথ্যে আসল কারিগর কারা? কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ২০২১ সালের সেই হাই ভোল্টেজ লড়াইয়ে তৃণমূল পেয়েছিল ২১৫টি আসন আর বিজেপি ৭৭টি। কিন্তু মাত্র ৫ বছরের ব্যবধানে ছবিটা সম্পূর্ণ বদলে গেল। ২০২৬-এর এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস নেমে এসেছে মাত্র ৮০টি আসনে। ভোট শতাংশের হিসাবেও বিজেপি বড়সড় লাভ দিয়েছে। গতবারের ৩৮.৪% থেকে বেড়ে বিজেপির ভোট শেয়ার দাঁড়িয়েছে প্রায় ৪৬%। অন্যদিকে তৃণমূলের ভোট ব্যাংক থেকে প্রায় ৮% ভোটার সরে যাওয়ায় এই ঐতিহাসিক বিপর্যয় অনিবার্য হয়ে পড়েছিল। পরাজয়ের তালিকার প্রথম নামটি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁরই এক সময়ের বিশ্বস্ত সেনাপতি এবং বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে ১৫,১০৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। নন্দীগ্রামের পর ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই হার রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরাজয় কেবল তৃণমূল নেত্রীর নয়, হারের মুখ দেখেছেন বর্তমান মন্ত্রিসভার প্রায় ৬৩% মন্ত্রী। যে ৩৫ জন মন্ত্রী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের মধ্যে ২২ জনই হারের মুখ দেখেছেন। অর্থাৎ রাজ্যের অর্ধেকেরও বেশি মন্ত্রীকে প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ। এদের মধ্যে রয়েছেন টালিগঞ্জ থেকে অরূপ বিশ্বাস, দমদম থেকে ব্রাত্য বসু, দমদম উত্তর থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, শ্যামপুকুর থেকে শশী পাজা এবং দিনহাটা থেকে উদয়ন গুহ। তবে এই বিপর্যয়ের মধ্যেও হাতে গোনা কয়েকজন মন্ত্রী নিজেদের গড় রক্ষা করতে পেরেছেন। এদের মধ্যে কলকাতা পোর্টে জয়ী হয়েছেন ফিরহাদ হাকিম এবং বালিগঞ্জে জয় পেয়েছেন অভিজ্ঞ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু এই গুটি কয়েক জয় পুরো রাজ্যের গণরোষের সামনে ছিল নেহাতি ম্লান। ২০২৬ সালের প্রেক্ষাপটে বিজেপির এই রাজনৈতিক জয়ের নেপথ্যে থাকা নানাবিধ কারণের মধ্যে মূল কয়েকটি কারণ নিয়ে আলোচনা করা যাক। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিজেপির রণকৌশলে এবার সবচেয়ে বড় পরিবর্তন ছিল নারী ভোটারদের মন জয় করা। আরজিকর হাসপাতালের সেই মর্মান্তিক ঘটনা বাংলার মা বোনেদের মনে যে ক্ষোভের জন্ম দিয়েছিল, বিজেপি তাকেই নির্বাচনে প্রধান ইস্যু করে। পানিহাটি কেন্দ্র থেকে খোদ নির্যাতিতার মা রত্না দেবনাথকে প্রার্থী করে বিজেপি প্রমাণ করেছিল এটি কেবল ক্ষমতা দখলের লড়াই নয়, এটি নারীর সম্মানের লড়াই। বিজেপি তাদের ইস্তাহারে কেবল নিরাপত্তার কথা বলেনি, দিয়েছে ক্ষমতায়নের গ্যারেন্টিও। সরকারি চাকরিতে ৩৩% সংরক্ষণ এবং ব্যস্ত এলাকায় টহল দেওয়ার জন্য বিশেষ দুর্গা সুরক্ষা স্কোয়াড গড়ার প্রতিশ্রুতি মহিলাদের মনে আত্মবিশ্বাস জাগিয়েছে। যেখানে তৃণমূলের মূল শক্তি ছিল মহিলা ভোট ব্যাংক, সেখানে এবার প্রায় ৫% মহিলা ভোট সরাসরি বিজেপির দিকে ঘুরে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব ছাপিয়ে এবার বড় হয়ে দাঁড়িয়েছিল বিচার চাই স্লোগান এবং অন্নপূর্ণা যোজনা। যে ঘরোয়া ও মধ্যবিত্ত মহিলারা আগে তৃণমূলকে সমর্থন করতেন, তারাই এবার নারীর সম্মান ও নিরাপত্তার তাগিদে বুথমুখী হয়েছেন পরিবর্তনের সংকল্প নিয়ে। বিজেপির জয়ের দ্বিতীয় বড় স্তম্ভ ছিল তৃণমূলের আমলে হওয়া লাগামহীন দুর্নীতি। বিশেষ করে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি এবং রেশন দুর্নীতি সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছিল। গ্রামের গরিব মানুষের চাল চুরি থেকে শুরু করে শিক্ষিত বেকারদের চাকরির অধিকার কেড়ে নেওয়ার যে অভিযোগ উঠেছিল, তার জবাব মানুষ ইভিএমে দিয়েছে। কেবল ইডি সিবিআই হানা নয়, আদালতের নির্দেশে হাজার হাজার ভুয়া শিক্ষকের চাকরি বাতিল হওয়া রাজ্যের মধ্যবিত্ত সমাজের মেরুদণ্ড নাড়িয়ে দিয়েছিল। বিজেপি তাদের প্রচারে এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকেই সবচেয়ে বেশি আক্রমণ করেছে।
এছাড়া গ্রামীণ এলাকায় তৃণমূলের নিচুতলার নেতাদের বিরুদ্ধে কাটমানি ও সিন্ডিকেট রাজের যে অভিযোগ ছিল তা ছিল বিজেপির জন্য বড় হাতিয়ার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার প্রতিটি জনসভায় দাবি করেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে এই সিন্ডিকেট ব্যবস্থা চিরতরে গুঁড়িয়ে দেবে। ক্ষমতায় এলে আগামী 1 বছরের মধ্যে সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করা হবে এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পরিবর্তনের আশায় থাকা বাংলার মানুষ সেই স্বচ্ছতার প্রতিশ্রুতিতেই এবার আস্থা রেখেছেন। बहनों पर अत्याचार किया, किसानों को परेशान किया और अब वो अपनी कट मनी और सिंडिकेट से पूरे बंगाल को परेशान कर रही है। বিজেপির জয়ের তৃতীয় বড় চাবিকাঠি ছিল রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা। মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে রাজ্য সরকারের অনমনীয় মনোভাব এবং দীর্ঘ আইনি লড়াই কর্মচারীদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি করেছিল। বিজেপি এই সুযোগটিকে সুকৌশলে কাজে লাগিয়েছে। অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী তাদের প্রতিটি সভায় গ্যারান্টি দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় আসার মাত্র ৪৫ দিনের মধ্যে রাজ্যে ৭ম বেতন কমিশন চালু করা হবে এবং কয়েক দশকের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। এই বুস্টার প্রতিশ্রুতি রাজ্য প্রশাসনের কয়েক লক্ষ ভোট সরাসরি বিজেপির দিকে টেনে নিয়েছে। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় পোস্টাল ব্যালটে বিজেপির জয় ছিল নজরকাড়া। সরকারি কর্মচারী, পুলিশ এবং ভোটকর্মীদের একটি বড় অংশ এবার ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে। দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা শেষে তারা দেখিয়েছিলেন একমাত্র কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকলেই ডিএ এবং বেতন কাঠামোর আমূল পরিবর্তন সম্ভব। বিজেপি জয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল মতুয়া ভোট ব্যাংক। বনগাঁ থেকে রানাঘাট গোটা সীমান্ত জুড়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ এবার একতরফাভাবে বিজেপিকে সমর্থন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মতুয়া প্রভাবিত প্রায় ৩৪টি বিধানসভা আসনে অধিকাংশতেই এবার ঘাসফুল শিবিরকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে গেরুয়া বাহিনী। বিজেপির এই সাফল্যের নেপথ্যে ছিল সিএএ কার্যকর করার নিখুঁত সময়জ্ঞান। নির্বাচনের আগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে নাগরিকত্বের শংসাপত্র প্রদান শুরু হওয়া মতুয়াদের মধ্যে দীর্ঘদিনের বঞ্চনার ক্ষোভ মিটিয়ে দিয়েছিল। আগে নাগরিকত্ব, পরে রাজনীতি। বিজেপির এই স্লোগান উদ্বাস্তু ভোটারদের মনে গভীর আস্থা তৈরি করেছিল। নির্বাচনের ফলাফল বলছে বনগাঁ দক্ষিণ আসনে স্বপন মজুমদার বা রানাঘাট উত্তর পশ্চিমে পার্থসারথী চট্টোপাধ্যায়ের মতো প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। এমনকি ঠাকুরবাড়ির অন্দরে রাজনৈতিক বিভাজন থাকলেও সাধারণ মতুয়া ভোটাররা নাগরিকত্বের প্রশ্নে এবার বিজেপির সংকল্পপত্রেই সই করেছেন। তৃণমূলের পক্ষ থেকে সিএএ-কে ভাওতা বলে প্রচার করা হলেও সিএএ কার্ড হাতে পাওয়ার পর মতুয়াদের মনে সেই সংশয় কেটে গিয়েছিল। ফলে সীমান্ত বরাবর নদিয়া এবং ২ চব্বিশ পরগনায় বিজেপির বিজয় উল্লাস ছিল দেখার মতো। ১৯৭৭ সালের পর এই প্রথম বাংলার মানুষ এমন একটি দলকে ক্ষমতায় আনল যারা দিল্লিতেও ক্ষমতায় আছে। বিজেপির এই ডাবল ইঞ্জিন মডেল ছিল ২০২৬-এর প্রচারের তুরুপের তাস। মোদিজির গ্যারান্টি ছিল কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়নের গতি হবে দ্বিগুণ এবং মাঝপথে কোনো প্রকল্প আর থমকে যাবে না। শিল্পায়নের প্রশ্নে বিজেপি এবার সরাসরি আঘাত করেছিল তৃণমূলের পুরনো ক্ষতগুলোকে। সিঙ্গুরে নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার প্রতিশ্রুতি এবং রাজ্যে 4টি মেগা ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করার রোডম্যাপ বেকার যুবকদের মনে আশার আলো দেখিয়েছে। বিজেপির সংকল্পপত্রে 5 বছরে 1 কোটি কর্মসংস্থান এবং বেকার যুবকদের জন্য মাসিক ৩,০০০ টাকা সহায়তার প্রতিশ্রুতি বড় ভূমিকা পালন করেছে। কেবল বড় শিল্প নয়, হলদিয়াকে কেন্দ্র করে ব্লু ইকোনমি বা সমুদ্র নির্ভর অর্থনীতির বিকাশ এবং রাজ্যে ১.৫ কোটি নতুন এমএসএমই ইউনিট গড়ার পরিকল্পনা ছিল বিজেপির ব্লুপ্রিন্টে। সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে সিন্ডিকেট রাজ নির্মূল করে ইজ অফ ডুইং বিজনেস নিশ্চিত করার গ্যারান্টি শিল্পপতিদেরও ভরসা জুগিয়েছে। ডাবল ইঞ্জিনের সবচেয়ে বড় সুবিধা হলো সরাসরি কেন্দ্রীয় প্রকল্পের সুফল পাওয়া। দীর্ঘ প্রতীক্ষার পর আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা এখন বাংলার বাস্তব হতে চলেছে। এছাড়া পিএম কিষাণ প্রকল্পের বকেয়া টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছানোর প্রতিশ্রুতিও গ্রামীণ বাংলার ভোট বদলে দিয়েছে। অর্থনৈতিক রোডম্যাপে বিজেপির মূল লক্ষ্য ইনভেস্ট বেঙ্গল।
বন্ধ হয়ে থাকা কলকারখানা খোলা এবং আইটি সেক্টরে বিনিয়োগ টানতে নতুন শিল্পনীতি আনার পরিকল্পনা রয়েছে সরকারের। লক্ষ্য একটাই, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো এবং বাংলাকে ফের শিল্পের মানচিত্র ১ নম্বরে নিয়ে আসা। প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে বড় পদক্ষেপ হতে চলেছে পুলিশি ব্যবস্থার আমূল পরিবর্তন। রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ প্রশাসন গড়ে তোলা এবং বিগত বছরগুলোর দুর্নীতি তদন্ত দ্রুত শেষ করাই হবে এই নতুন সরকারের প্রথম ১০০ দিনের প্রধান লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনের মোড় ঘুরিয়ে দিয়েছে এসআইআর। নির্বাচনের আগে নির্বাচন কমিশন ভোটার তালিকায় এক বিশাল শুদ্ধিকরণ অভিযান চালায়। বিজেপির অভিযোগ ছিল কয়েক দশকে বাংলায় কয়েক লক্ষ ভুয়া ভোটার তৈরি করা হয়েছে যাদের কোনো বৈধ পরিচয়পত্র নেই। নির্বাচন কমিশন এবার অত্যাধুনিক প্রযুক্তি এবং সরজমিনে তদন্তের মাধ্যমে কয়েক লক্ষ সন্দেহভাজন নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়। বিশেষ করে সীমান্ত জেলাগুলোতে এই সংশোধনীর ফলে তৃণমূলের চিরাচরিত ভোট ম্যানেজমেন্ট বড়সড় ধাক্কা খায়। শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছিলেন যে ভুয়া ভোটার বাদ পড়লে তৃণমূলের আসন সংখ্যা ১০০-র নিচে নেমে আসবে। নির্বাচনের ফলাফল কার্যত সেই দাবিকেই সত্যি প্রমাণ করল। জালিয়াতি বন্ধ হওয়ায় প্রকৃত ভোটারদের রায় প্রতিফলিত হয়েছে ব্যালট বক্সে, যা সরাসরি সুবিধা করে দিয়েছে বিজেপিকে। বিজেপির রাজনৈতিক কৌশলের মূলে ছিল হিন্দু ভোট ব্যাংকে একটি একক শক্তিতে পরিণত করা। দীর্ঘকাল ধরে বাংলায় হিন্দু ভোট বিভিন্ন জাতি এবং উপজাতিতে বিভক্ত থাকলেও এবার সেই ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। সবার সাথে সবার উন্নয়ন স্লোগানের পাশাপাশি হিন্দুত্বের আবেগ এবার বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। বিজেপির সাফল্যের গোপন সূত্র ছিল তপশিলি জাতি ও উপজাতি ভোটের নিরঙ্কুশ সমর্থন। রাজবংশী, নমশূদ্র এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ এবার তৃণমূলের হাত ছেড়ে পদ্ম শিবিরকে বেছে নিয়েছেন। বিশেষ করে উত্তরবঙ্গের চা বলয় এবং জঙ্গলমহলের আদিবাসী ভোট এবার একতরফাভাবে বিজেপির বাক্সে পড়েছে। বিজেপির পক্ষ থেকে বারংবার দাবি করা হয়েছিল যে হিন্দুরা নিজ ভূমে পরবাসী হয়ে আছেন এবং তাদের স্বার্থ রক্ষায় বিজেপি একমাত্র বিকল্প। এই ন্যারেটিভ বা প্রচার এবার সাধারণ মানুষের মনে গভীর রেখাপাত করেছে। ভোটের মেরুকরণ এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের পাশে অটুট থাকলেও হিন্দু ভোটের বিশাল সংহতি সেই সব সমীকরণকে তুচ্ছ করে দিয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের শহুরে এলাকায় মধ্যবিত্ত হিন্দু ভোটাররা এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, ভোট হওয়া আর ভোট দেওয়ার মধ্যে পার্থক্য অনেক। ২০২৬ সালে বাংলায় কেবল ভোট হয়নি, মানুষ ভোট দিতে পেরেছে। নির্বাচন কমিশনের কঠোর নজরদারি এবং জিরো টলারেন্স নীতি এবারের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার সমস্ত অগণতান্ত্রিক পথ বন্ধ করে দিয়েছিল। নির্বাচন কমিশন এবার ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করেছিল। বুথের ভেতর থেকে শুরু করে গণনা কেন্দ্র পর্যন্ত কোথাও কোনো ফাঁক রাখা হয়নি। বিশেষ করে সিসিটিভি ক্যামেরার লাইভ ওয়েবকাস্টিং এবং প্রতিটি বুথে ভিভিপ্যাট। প্রতিটি বুথে এবং বুথের বাইরেও আধা সামরিক বাহিনীর সক্রিয় উপস্থিতির ফলে ছাপ্পা ভোট এবং রিগিংয়ের মতো পুরনো সংস্কৃতি একেবারে বিলুপ্ত হয়ে যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে যেখানে আগে মানুষ ভোট দিতে ভয় পেতেন, সেখানে এবার রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। যখনই নির্বাচন স্বচ্ছ হয় তখনই পরিবর্তনের সম্ভাবনা বেড়ে যায়। ২০২৬ সালে বাংলার মানুষ নির্ভয়ে ঘর থেকে বেরিয়েছিলেন বলেই এই ঐতিহাসিক রাজনৈতিক ভূমিকম্প সম্ভব হয়েছে। আমার ভোট আমি দেব, এই শাশ্বত গণতান্ত্রিক অধিকারই বিজেপিকে পৌঁছে দিয়েছে রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে। আগামী ৯ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর সেই পুণ্যলগ্নে শপথ নিতে চলেছে বাংলার নতুন সরকার। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব। নির্বাচনে জয়ের পর এখন বাংলার মানুষের মনে একটাই প্রশ্ন, কে হবেন নতুন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের অপরাজয় দুর্গ ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে পরাজিত করার পর তার দাবি এখন সবচেয়ে জোরালো। দলের নিচুতলার কর্মী থেকে শুরু করে বিধায়কদের একটি বড় অংশের সমর্থন রয়েছে তার দিকেই। তাকে পরিবর্তনের মুখ হিসেবেই দেখছেন অনেকে। বিজেপি সাধারণত জয়ের পর মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে বড় চমক দিতে পছন্দ করে। হিমাচল বা রাজস্থানের মতো এবারও কি কোনো নতুন মুখ সামনে আসবে, নাকি শুভেন্দু অধিকারীর হাতেই উঠবে বাংলার ব্যাটন?
উত্তর মিলবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই, যখন দিল্লিতে সংসদীয় বোর্ডের বৈঠকে চূড়ান্ত সিলমোহর পড়বে। বাংলার রাজনীতিতে এ এক মহা বিপ্লব। দীর্ঘ প্রতীক্ষার পর পরিবর্তনের চাকা আবার ঘুরল। তবে ক্ষমতা দখল করাই শেষ কথা নয়, আসল পরীক্ষা শুরু হবে এখন। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ এবং ভাঙা অর্থনীতিকে টেনে তোলার লড়াইয়ে নতুন সরকার কতটা সফল হয়, সেটাই এখন দেখা। চাকরি উপার্জনের পথ, নব বাংলাতে করবে তরুণ নিজের ভবিষ্যৎ। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে। নব বাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে। দিন কি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। বেকারত্বের জ্বালা দূর হবে তরুণের পথক্লান্তি। শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপি।